আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাসরুম। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, ভার্ব নিয়ে। সো এই ভার্ব নিয়ে যার যত রকমের কনফিউশন আছে, যত রকমের ডাউট আছে, সব ইনশাল্লাহ আজকে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, ভার্ব কি? ভার্ব হচ্ছে ক্রিয়া। নর্মালি আমরা যদি একদম খাঁটি বাংলা ভাষায় বলতে যাই, যা দ্বারা করা, হওয়া, থাকা বোঝায়, তাকে ভার্ব বলে। ঠিক আছে। আচ্ছা, এই ভার্ব হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজের আত্মা। একটা সেন্টেন্স গঠন করতে হলে অবশ্যই একটা ভার্বের দরকার পড়ে। ভার্ব ছাড়া কখনোই কোনো সেন্টেন্স গঠন করা সম্ভব নয়, মনের ভাবই প্রকাশ করা সম্ভব নয়, রাইট? আচ্ছা, তো ভার্বকে দুই ভাগে ভাগ করছে, ফাইনিট ভার্ব আর হচ্ছে নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্বের বাংলা অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া, সমাপিকা সমাপিকা ক্রিয়া। সো এই দুইটা আমাদের সবার আগে বুঝতে হবে, তাহলে আমরা বাকি ভার্বগুলো বুঝবো। ঠিক আছে। আর নন ফাইনিট ভার্বের বাংলা অর্থ হচ্ছে অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে ফাইনিট ভার্ব কি, নন ফাইনিট ভার্ব কি? ডিয়ার স্টুডেন্টস, একটা বাক্য গঠন করতে হলে অবশ্যই একটা ফাইনিট ভার্বের দরকার আছে। ফাইনিট ভার্ব ছাড়া কখনোই কোনো বাক্য গঠন করা সম্ভব নয়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ফাইনিট ভার্ব কোনগুলা আর নন ফাইনিট ভার্ব কোনগুলা, সেটা আমাদের বুঝতে হবে। আমরা জাস্ট চিনবো, খুব ইজিয়েস্ট ওয়েতে চিনবো। নর্মালি নন ফাইনিট ভার্ব হচ্ছে এই তিনটা, দেখো, ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল, এই তিনটে হচ্ছে নন ফাইনিট ভার্ব। যেহেতু পৃথিবীতে ভার্ব দুই প্রকার, আর এই দুই প্রকার ভার্ব থেকে বাকি সমস্ত ভার্বের উৎপত্তি, তাহলে আমরা বলতে পারি নন ফাইনিট ভার্ব অর্থাৎ 2 + ভার্ব 1 ভার্ব প্লাস আইএনজি V3, এই তিনটা ভার্ব বাদে দুনিয়ার সব ভার্ব হচ্ছে ফাইনিট ভার্ব, রাইট? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আরও কয়েকটা টিপস আছে যার মাধ্যমে আমরা ফাইনিট এবং নন ফাইনিট ভার্ব চিনতে পারি। ফাইনিট ভার্ব দ্বারা টেন্সকে চেনা যায়, ফাইনিট ভার্ব দ্বারা আমরা টেন্সকে চিনতে পারি, টেন্সকে চেনা যায়, কিন্তু নন ফাইনিট ভার্ব দ্বারা টেন্সকে চেনা যায় না। আচ্ছা, এইটার আমরা একটা এক্সাম্পল দিতে পারি, যেমন দে কেম হিয়ার টু লার্ন ইংলিশ। এখন আমি যদি বলি এই বাক্যের মধ্যে এই যে একটা ভার্ব আছে কেম, ঠিক আছে, একটা ভার্ব আছে, আর টু লার্ন আরেকটা ভার্ব আছে। ভার্ব কয়টা? দুইটা। সো এখন আমাদের বুঝতে হবে যে যেহেতু দুইটা ভার্ব, একটু লক্ষ্য করো কোনটা ফাইনিট ভার্ব। দেখো, কেম দ্বারা আমরা বুঝতে পারতেছি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু এটা B2 ফর্মে আছে সেহেতু আমরা বুঝতে পারতেছি, পাস্ট ফর্মে আছে সেহেতু আমরা বুঝতে পারতেছি এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে যেহেতু এটা দ্বারা আমরা টেন্সকে চিনতে পারছি সেহেতু এটাই কি ফাইনিট ভার্ব। লক্ষ্য করো, আর টু লার্ন 2 + ভার্ব 1 দ্বারা আমরা কোনো অবস্থাতেই টেন্সকে চিনতে পারছি না। এছাড়াও এই দেখো ইনফিনিটিভ 2 + ভার্ব 1, তার মানে আমরা বুঝতে পারছি এটা একটা নন ফাইনিট ভার্ব। একটা বাক্য গঠন করতে হলে অবশ্যই একটা ফাইনিট ভার্বের দরকার আছে। ফাইনিট ভার্ব ছাড়া কখনোই কোনো বাক্য গঠন করা সম্ভব নয়। লক্ষ্য করো, তাহলে দেখো দে কেম হিয়ার, এতটুক যদি আমি বলি দে কেম হিয়ার, তাহলে কিন্তু বাক্যটা হয়ে যাচ্ছে, একদম একটা সম্পূর্ণ পরিপূর্ণ একটা বাক্য হচ্ছে। কিন্তু আমি যদি বলি টু লার্ন ইংলিশ, তাহলে কি বাক্যের অর্থটা আরেকটু বাড়াচ্ছি। কেন আসছে তারা? ইংলিশ শেখার জন্য। দে কেম হিয়ার টু লার্ন ইংলিশ, এটা বলে বাক্যের অর্থটাকে আরও কি বর্ধিত করছি, আরও বাড়াচ্ছি। ঠিক আছে। আচ্ছা, আর দে কেম হিয়ার বললেও কিন্তু বাক্যটা হচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি নন ফাইনিট ভার্বের কাজ কি? নন ফাইনিট ভার্বের কাজ হচ্ছে বাক্যের অর্থকে বাড়ানো। ঠিক আছে। আচ্ছা, বাক্যের অর্থকে বর্ধিত করা, বাক্য অর্থাৎ নন ফাইনিট ভার্বের কাজ হচ্ছে মডিফাই করা। মডিফাই করার মানেই হচ্ছে বাড়তি ধারণা দেওয়া, বাড়ানো, অর্থ বাড়ানো, বা কোনো কিছু সম্পর্কে আরেকটু ধারণা দেওয়া, এটাকে বলা হয় মডিফায়ার, অ্যাটলিস্ট সেন্টেন্সের মধ্যে। সুতরাং নন ফাইনিট ভার্বের কাজ কিন্তু এগুলোই। সো আমরা নন ফাইনিট ভার্ব কোনগুলো জানলাম? ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল। আচ্ছা, এগুলো নিয়ে স্যারে আলাদা একটা ক্লাস দেব ইনশাআল্লাহ। ওকে, এবার আমরা জানবো হচ্ছে যে ফাইনিট ভার্ব, বাকি ভার্বগুলো জানবো। ফাইনিট ভার্ব থেকে বাকি ভার্বের উৎপত্তি। ঠিক আছে। নন ফাইনিট ভার্ব ওই তিনটা, কিন্তু এই যে ফাইনিট ভার্ব, এই ভার্ব থেকে অন্যান্য ভার্বের উৎপত্তি। আচ্ছা, ফাইনিট ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। আচ্ছা, দেখো আবার প্রিন্সিপাল ভার্বকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে, ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, আবার ইনট্রানজিটিভ ভার্ব। দেখো আবার ট্রানজিটিভ ভার্বে কয়েকভাবে, কজিটিভ ভার্ব, ইম্পার্সোনাল ভার্ব, রেসিপ্রোকাল ভার্ব। ঠিক আছে। আবার দেখো রিফ্লেক্সিভ ভার্ব, কগনেট ভার্ব, ফিকটিভ ভার্ব। কিন্তু এত ভার্ব কি আমাদের জানা দরকার আছে? আবার দেখো অক্সিলারি ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। তবে আমাদের কতটুকু জানা দরকার আছে ভার্ব সম্পর্কে, আমরা ঠিক ততটুকুই জানবো, বেশি নয়।
ঠিক আছে। সো একটু লক্ষ্য করো প্রিন্সিপাল ভার্বকে যেহেতু দুই ভাগে ভাগ করা হয়েছে, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। একটু দেখো ট্রানজিটিভ ভার্ব কি, ইনট্রানজিটিভ ভার্ব কি। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে নর্মালি যে ভার্বের আমরা কি অবজেক্ট পাই, অর্থাৎ এটার পরে অবজেক্ট থাকবে, আর সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর যেটার পরে অবজেক্ট নেই সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এখন প্রশ্ন হচ্ছে স্যার অবজেক্ট চেনার উপায়টা কি? অবজেক্ট চেনার উপায় হচ্ছে তোমার ভার্বকে প্রশ্ন করতে হবে কি বা কাকে দ্বারা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, ঠিক আছে, যদি উত্তর পাওয়া যায় তাহলে আমরা বুঝবো সেটা কি ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ যদি অবজেক্ট পাওয়া যায় তাহলে বুঝবো ট্রানজিটিভ ভার্ব। যেমন আমরা একটু নর্মাল একটা সেন্টেন্স লিখি, আই নো ইউ। যদি আমি বলি দেখো আই নো, কাকে চিনি, আই নো দ্যাম, দেখো আমি কাকে চিনি, তাদেরকে চিনি। সো এখানে অবজেক্ট কিন্তু আছে, যেহেতু অবজেক্ট আছে তার মানে নো হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। আর আমি যদি বলি দে গো টু স্কুল, দে গো টু স্কুল, তারা স্কুলে যায়, আচ্ছা দে গো টু স্কুল। এই লক্ষ্য করো এখানে কিন্তু কোথায় যায় দ্বারা প্রশ্ন করা লাগতেছে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যাচ্ছে না। যেহেতু যাচ্ছে না তার মানে এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। এটা কি একটা ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা মজার বিষয় হচ্ছে তার মানে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে মূল তফাৎ কি? ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট আছে, ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট নাই। যেমন আই স্লিপ, এখানে কিন্তু কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে না, তার মানে এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। কিন্তু আমি যদি বলি আই ইট রাইস, আমি কি খাই, ভাত খাই, তার মানে এখানে একটা কি আছে, অবজেক্ট আছে। আর যেহেতু অবজেক্ট আছে তার মানে ইট হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। সো ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভের মধ্যে মূল তফাৎ হচ্ছে যে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট আছে আর ইনট্রানজিটিভ ভার্বের কি অবজেক্ট নাই। আচ্ছা এখন একটু দেখো ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভের মধ্যে একটা কমন ব্যাপার আছে, এই দুইটা ভার্বেরই আবার দুই প্রকার আছে, রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব। ট্রানজিটিভ ভার্বের ভিতরে বা ইনট্রানজিটিভ ভার্বের ভিতরে যখন আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স বা পাস্ট পার্টিসিপল ফর্ম যখন করতে চাই তখন আমরা কি ভিতরে যখন আমরা চেঞ্জ করি বা মাঝে বা শেষে যখন আমরা কোনো কিছু অ্যাড করি, এই অ্যাড করতে গিয়ে যেমন ইডি অ্যাড করি, তোমার টি যুক্ত করি, এই সমস্ত ভার্বগুলা মানে এগুলো হচ্ছে যে যখন আমরা পরিবর্তন করি, এই পরিবর্তনটা করতে গেলে আমরা রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব পার্থক্য করতে পারি। যখন কোনো ভার্বের শেষে আমরা ইডি যুক্ত করব বা ডি যুক্ত করব বা টি যুক্ত করব, প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম বা বেস ফর্ম থেকে পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম রূপান্তর করার জন্য তখন আমরা তাদেরকে বলবো হচ্ছে রেগুলার ভার্ব। যেমন হচ্ছে আমি যদি বলি যে তোমার ক্লাইম্ড, ঠিক আছে, আচ্ছা এটা তার মানে ক্লাইম্ড ইডি যুক্ত হচ্ছে, তার মানে কি এটা একটা রেগুলার ভার্ব। আচ্ছা এরকম ঠিক যত ভার্বগুলো আছে যেগুলোর সাথে আমরা ইডি তারপরে ডি টি শেষে যুক্ত করি, সেগুলো মানে পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম করার জন্য সেগুলো হচ্ছে রেগুলার ভার্ব। আর ইরেগুলার ভার্ব হচ্ছে আমরা কোনো ভার্বের ভিতরে যদি ভাওয়াল থাকে এবং সেই ভাওয়ালকে চেঞ্জ করে যখন আমরা পাস্ট ফর্ম করব, পাস্ট পার্টিসিপল ফর্ম করব, তখন সেটা হচ্ছে কি ইরেগুলার ভার্ব। যেমন হচ্ছে ওয়েক, ওক, দেখো আমরা ওয়েককে আমরা চেঞ্জ করে ওক করতেছি, অর্থাৎ WOKE, ওক, ঠিক আছে। আবার দেখো সুইম, সোয়াম, ঠিক আছে, রাইট, রোট, ঠিক আছে। সো ওগুলো কি আবার ইরেগুলার ভার্ব। তার মানে ট্রানজিটিভ ভার্বকে এবং ইনট্রানজিটিভ ভার্বকে আরও দুইটা ভাগে ভাগ করা হয়েছে, রেগুলার এবং ইরেগুলার ভার্ব। আচ্ছা রেগুলার ভার্ব হচ্ছে আমরা শেষে ইডি, সাধারণত ইডি টি তারপর হচ্ছে বা ডি যুক্ত করতে পারি। আর ইরেগুলার হচ্ছে আমরা ভার্বের ভিতরেই ভাওয়াল থাকলে ভাওয়ালটাকে চেঞ্জ করব, ঠিক আছে, সেটা হচ্ছে কি ইরেগুলার ভার্ব। মূল তফাৎটা আশা করি বুঝে গেছি। আচ্ছা কিন্তু কখনো কখনো দুইটাই হয়, যেমন হচ্ছে স্ট্রং ভার্ব এবং উইক ভার্বের মধ্যে কখনো কখনো আমরা চেঞ্জ ভিতরেও করি না শেষেও করি না, বোথ দুইটাই হয়, রেগুলারও হয় ইরেগুলারও হয়। কিছু ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব যেমন পুট, এটা তিনটা ফর্মই সেম, দেখো পুট পুট পুট, তিনটা কাট কাট কাট, তিনটা ফর্মই সেম, প্রেজেন্ট ফর্ম যা, পাস্ট ফর্ম তা, পার্টিসিপল ফর্মও তা, একদম সেম। সো কিছু কিছু ভার্ব আছে আবার দুইটাই হয়, সেটা স্ট্রং ভার্ব না উইক ভার্ব না, দুইটাই আমরা ধরতে পারি, ঠিক আছে, অর্থাৎ রেগুলার ইরেগুলার দুইটাই হয়। আচ্ছা আশা করি ক্লিয়ার হইছো। এবার আসা হচ্ছে আমরা জানবো হচ্ছে ট্রানজিটিভ ভার্বের প্রকারভেদের মধ্যে। আচ্ছা এগুলো একটু পরে পড়তেছি, আগে আমরা এই সেকশনটা ক্লিয়ার করি, ঠিক আছে। আসো এবার অক্সিলারি ভার্ব। আসলে অক্সিলারি ভার্ব মানে হচ্ছে হেল্পিং ভার্ব, যেগুলো হচ্ছে কি
প্রিন্সিপাল ভার্বকে সহযোগিতা করে, অর্থাৎ মূল যে ক্রিয়াটা থাকে বাক্যের মধ্যে, মেইন যে ক্রিয়াটা থাকে সেই ক্রিয়াটাকে সহযোগিতা করা হচ্ছে অক্সিলারি ভার্বের কাজ, ঠিক আছে। আচ্ছা, তার মানে এখানে অক্সিলারি ভার্ব প্লাস একটা মেইন ভার্ব বসবে, সেটা কি অক্সিলারি ভার্ব প্লাস কি একটা মেইন ভার্ব বসবে। তার মানে অক্সিলারি ভার্বের কাজ হচ্ছে কি হেল্পিং, মানে সহযোগী করা, অর্থাৎ সহযোগিতা করার জন্য যে ভার্বটা ইউজ করা হয় তাকে বলা হয় অক্সিলারি ভার্ব। আচ্ছা, নর্মালি অক্সিলারি ভার্ব বাক্যের মধ্যে বসে মেইন ভার্বকে সহযোগিতা করার জন্য। আচ্ছা, এখন এই সহযোগিতাটা কি করে সেটা আমরা একটু বুঝি। আচ্ছা দেখো, নর্মালি দেখো, এই যে দেখো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, দেখো এইগুলোর পরে দুইটা ফরমেশন বসতে পারে। অ্যাক্টিভ সেন্টেন্সে ভার্ব প্লাস আইএনজি বসে, অ্যাক্টিভ সেন্টেন্সে কি ভার্ব প্লাস আইএনজি বসে। আর ভার্ব প্লাস আইএনজি তো সরাসরি আমরা বলতে পারি নন ফাইনিট ভার্ব, যেটা আমরা নন ফাইনিট ভার্বে পড়ছি ভার্ব প্লাস আইএনজি। দেখো কিন্তু আমরা তো জানি ভার্ব প্লাস আইএনজি দ্বারা কোনো বাক্য গঠন করা সম্ভব নয়, সেখানে অর্থাৎ নন ফাইনিট ভার্ব দ্বারা কোনো বাক্য গঠন করা সম্ভব নয়, সেখানে আমাদের কি দরকার, ফাইনিট ভার্ব দরকার। দেখো অক্সিলারি ভার্বটা, এই হেল্পিং ভার্বটা মেইন ভার্বটাকে সহযোগিতা করে ফাইনিটে একটা রূপ দিচ্ছে। দেখো আমি তোমাদেরকে বলছিলাম, যেমন হচ্ছে আই স আ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই, ফ্লাইং ইন দ্য স্কাই। একটু আমরা বুঝি যে আই স আ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই, যদি আমি সকে ধরি, স কি ফাইনিট ভার্ব, কেননা স হচ্ছে পাস্ট ফর্ম, আর ফ্লাইং ভার্ব প্লাস আইএনজি এটা নন ফাইনিট ভার্ব। তার মানে যেহেতু এটা পার্টিসিপল নন ফাইনিট ভার্ব, সেহেতু আমরা বলতে পারি যে এটা দ্বারা কোনো বাক্যটা গঠন করা হয়নি। মূলত আই স এ বার্ড, ফাইনিট ভার্ব হচ্ছে মূলত এটা। তো আমি যদি ফ্লাইংয়ের ব্যাপারটা ক্লিয়ার করি, যেমন হচ্ছে দ্য বার্ড ইজ ফ্লাইং, দেখো দ্য বার্ড ইজ ফ্লাইং, সেম ওয়ার্ড সেম ভার্ব এখানে এসে আবার ফাইনিট হয়ে যাচ্ছে। কেননা এই ভার্বটার পূর্বে একটা অক্সিলারি ভার্ব আছে, যেহেতু এই ভার্বের পূর্বে একটা অক্সিলারি ভার্ব আছে, তার মানে ফ্লাইংটা কি ফাইনিট ভার্ব। এই তাদের হেল্প করার মূল কারণটা হচ্ছে এটাই, যে নন ফাইনিট ভার্বকে ফাইনিট করা, এই টাইপের কাজগুলো তারা করে। সো আমরা দেখতে পাচ্ছি যে টু বি এখন প্রাইমারি অক্সিলারি ভার্ব, এখন অক্সিলারি ভার্বকে আবার দুই ভাগে ভাগ করছে, প্রাইমারি অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব। আচ্ছা, প্রাইমারি অক্সিলারি ভার্ব কোনগুলা, সেগুলো হচ্ছে যে টু বি, টু ডু, টু হ্যাভ। প্রাইমারি অক্সিলারি ভার্বকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে, টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব। আচ্ছা, টু বি ভার্ব কোনগুলা, যেগুলো নর্মালি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং ইত্যাদি হচ্ছে টু বি ভার্ব। আচ্ছা, টু বি ভার্বের পরে অ্যাক্টিভ সেন্টেন্সে ভার্ব প্লাস আইএনজি বসে। আমাদের কিন্তু এগুলো লাগবে যখন আমরা অ্যাক্টিভ টু পেসিভ করবো বা পেসিভ টু অ্যাক্টিভ করব, তখন এগুলো লাগবে, এগুলো মাথায় রাখতে হবে। সো টু বি ভার্ব কোনগুলো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন। এই টু বি ভার্বের পর তোমার নর্মালি টু বি ভার্বের পর নর্মালি ভার্ব প্লাস আইএনজি বসে, কিন্তু কখনো কখনো ভি3ও বসে। যখন ভি3 বসে তখন বুঝতে হবে পেসিভ সেন্টেন্স, আর যখন ভার্ব প্লাস আইএনজি বসবে তখন বুঝতে হবে অ্যাক্টিভ সেন্টেন্স। যেমন আমরা বলতে পারি, আমি বলতে পারি আই এম টিচিং ইউ, দেখো আই এম টিচিং ইউ, আমি তোমাদেরকে পড়াচ্ছি, এই যে আই এম টিচিং, দেখো এম এর পরে ভার্ব প্লাস আইএনজি বসছে, তার মানে এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স। যদি বলি ইউ আর বিং টট বাই মি, তার মানে কি এটা কি ইউ আর বিং টট বাই মি, তার মানে কি এটা পেসিভ, আর বিং দেখো, অথবা ইউ হ্যাভ বিন টট বাই মি, দেখো হ্যাভ বিন, বিনের পরে টট বসছে, তার মানে কি ভি3 বসছে, বি ভার্বের পর ভি3, তার মানে কি এটা পেসিভ। আবার অ্যাক্টিভ হইলে কি এর সাথে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হতো। আশা করি বুঝতে পারছো। এছাড়াও কখনো কখনো এই বি ভার্ব মেইন ভার্ব হিসেবেও বসে যখন অন্য কোনো ভার্ব থাকে না। যেমন আই এম টিচিং ইউ যদি না বলি, টিচিংটাই না ইউজ করি, যদি আই অ্যাম বলি, তাহলে কিন্তু এটা একটা মেইন ভার্ব হিসেবে কাজ করবে। যেমন আই এম আ টিচার, লক্ষ্য করো, দ্যাট মিনস হচ্ছে অ্যাম এখানে মেইন ভার্ব, বা আমরা বলতে পারি যে এখানে প্রধান ক্রিয়া বলতে পারি। সো যদি এগুলা আলাদাও বসে, একদম এই অক্সিলারি ভার্বগুলো যদি আলাদাও বসে, তখনও আমরা বলতে পারবো যে মানে অন্য কোনো ভার্ব নেই আশেপাশে, তাহলে আমরা এগুলাকে আবার মেইন ভার্বও বলতে পারবো, তখন আর এগুলো হেল্পিং ভার্ব থাকবে না, ঠিক আছে। আচ্ছা, যেমন হচ্ছে ইউ আর মাই স্টুডেন্ট, এখানে আর মূলত হেল্পিং ভার্ব নয়, আর মেইন ভার্ব, ঠিক আছে। যাই হোক, এগুলো আবার কিছু কিছু ব্যাপার আছে যেগুলো হচ্ছে লিঙ্কিং ভার্বের মধ্যেও পড়ে, এগুলো আমি দেখাবো ইনশাল্লাহ আস্তে আস্তে, যখন আমি পুরোপুরি আলোচনা করব দেখাবো। আচ্ছা, টু ডু ভার্ব, ডু, ডিড, ডান,
ঠিক আছে, এগুলা মূলত টু ডু ভার্ব, এগুলা ব্যবহার করা হয়েছে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স নেগেটিভ ইন্টারগেটিভ হয় তখন মূলত টু ডু ভার্ব ব্যবহার করা হয়। যেমন জিও নো মি, তুমি কি আমাকে চিনো, অথবা আই ডিডেন্ট সি দ্য বার্ড, বুঝতে পারছো? সো একটু লক্ষ্য করো, অথবা যাই হোক আমি আশা করি বুঝতে পারছো। ডু ডিড অথবা টু ডু ভার্ব আমরা নর্মালি ব্যবহার করি হচ্ছে যখন আমরা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স যখন নেগেটিভ ইন্টারগেটিভ হয়, ঠিক আছে। এছাড়াও এগুলা মেইন ভার্ব হিসেবেও ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, নর্মালি মেইন ভার্ব হিসেবে ব্যবহার করলে করা অর্থে বোঝায়। এগুলো নিয়ে অবশ্যই আমি আরও লেকচার বানাবো, সব দেখতে হবে। আজকে জাস্ট বেসিকটা ধারণা দিচ্ছি, ঠিক আছে। এবার টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাভ, হ্যাড, এই তিনটে হচ্ছে টু হ্যাভ ভার্ব। এগুলা নর্মালি আছে, কোনো কিছু আছে অর্থে ব্যবহার করা যদি মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। তার মানে সবগুলোই আমরা দেখতে পাচ্ছি যে প্রাইমারি অক্সিলারি ভার্ব সবগুলোই কি মানে মেইন ভার্ব হিসেবেও ব্যবহার করা যায়, আবার হেল্পিং ভার্ব হিসেবেও ব্যবহার করা যায়। আশা করি সবাই বুঝতে পারছো। যেমন আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে, হ্যাভ এখানে মেইন ভার্ব, বা আই হ্যাভ টট ইউ বা আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে হ্যাভটা আবার মেইন, হ্যাভ হচ্ছে এখানে হচ্ছে নর্মালি হেল্প করছে। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক যেটা হেল্প করছে, হ্যাভ সেটা একটা হেল্পিং ভার্ব। আচ্ছা, ডান হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। বাট যদি বলি আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে, তার মানে হ্যাভ হচ্ছে এখানে কি মেইন ভার্ব, রাইট। আই হ্যাভ আ পেন, যেহেতু এটার আশেপাশে আর কোনো ভার্ব নেই, তাহলে টু হ্যাভ ভার্ব কি হ্যাজ, হ্যাভ, হ্যাড, এটা হচ্ছে কি এই তিনটে হচ্ছে কি টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্বের পর অলওয়েজ এটা যদি অক্সিলারি ভার্ব হিসেবে বসে, অর্থাৎ হেল্পিং ভার্ব হিসেবে বসে, তাহলে টু হ্যাভ ভার্বের পর অলওয়েজ কি V3 বসবে, ঠিক আছে। আর যদি এটা মেইন ভার্ব বসে তাহলে বসতে পারে আছে অর্থে ব্যবহার করা হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসো মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্ব কি? আমরা তো জানি অক্সিলারি ভার্বকে দুই ভাগে ভাগ করেছে, প্রাইমারি অক্সিলারি ভার্ব আর মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্ব বাক্যের অর্থটাকে আসলে প্রপারভাবে বোঝানোর জন্য ব্যবহার করা হয়, বাক্যের অর্থ বা মনোভাব সঠিকভাবে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এই যে এই কয়টা মডেল অক্সিলারি আছে, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, ডেয়ার, ইউজ টু, নিড টু, হ্যাড, ব্যাটার, উড, রাদার, অট টু, এই কয়টাই মডেল অক্সিলারি ভার্ব আছে। আরও কয়েকটা আছে যেগুলো খুব ইমার্জেন্সি, সেগুলো দিলাম। আচ্ছা, যেমন হচ্ছে ক্যান একটা আমরা একটা দিয়ে বুঝতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। এই যে পারা অর্থে বোঝাচ্ছে, মনের মনোভাবটাও প্রকাশ করছে, আসলে কি এক্সপোজ করতে যাচ্ছি বা চাচ্ছি, আবার কি অর্থটাকেও পরিপূর্ণভাবে বুঝাচ্ছে। সো এই হলো মোটামুটি ভার্ব সম্পর্কে ধারণা, যতটুকু আমাদের 9, 10 বা ইন্টারমিডিয়েটের দরকার। তো এরপরে আসে হচ্ছে কজিটিভ ভার্ব, যে ট্রান্সিটিভ ভার্বে কিছু অপশন আমরা বাদ রাখছি। কজিটিভ ভার্ব, ইমপ্রেশনাল ভার্ব, রেসিপ্রোকাল ভার্ব, বা এই যে ভার্বগুলো আছে এগুলোর মধ্যে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কজিটিভ ভার্ব, ঠিক আছে। আর বাকিগুলা অতটা ইম্পর্টেন্ট নয়, ওকে। কিন্তু বাক্য গঠন করার জন্য, আমরা মনের ভাব প্রকাশ করার জন্য, সেন্টেন্স তৈরি করার জন্য, বা দেখা গেছে যে আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য যে ভার্বগুলো দরকার সেগুলো আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারছি। এখন যেটা দরকার সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের বাংলা অর্থ হচ্ছে প্রযোজক ক্রিয়া। পজিটিভ ভার্বের বাংলা অর্থ কি? প্রযোজক ক্রিয়া। অর্থাৎ কর্তা যখন নিজের কাজটা অন্যকে দিয়ে করিয়ে নেয় না, তখন আমরা তাকে পজিটিভ ভার্ব বলি, ঠিক আছে। যেমন আমি যদি বলি ইট, ইট কিন্তু পজিটিভ ভার্ব না, কারণ আই ইট রাইস, আমি নিজে খাই। কিন্তু আমি যদি বলি আই ফিড রাইস, আমি খাওয়াই, আমি নিজে খাচ্ছি না, আমি খাওয়াই, তার মানে ফিড হচ্ছে একটা পজিটিভ ভার্ব। যেমন আই লার্ন, আমি শিখি। আমি যদি বলি আই টিচ, তার মানে আমি নিজে শিখছি না, শিখাচ্ছি, দ্যাট মিনস হচ্ছে এটা কি একটা পজিটিভ ভার্ব। আবার আমি বলতে পারি আই সি, আমি দেখি, সি, আই শোড, আমি দেখাই, আমি নিজে দেখছি না, দেখাচ্ছি, তার মানে যে দেখছে সে কি আমার কারণে দেখতে পাচ্ছে, এই জন্য এটা কি পজিটিভ ভার্ব। এছাড়া পজিটিভ ভার্বের মানে আলোচনা অনেক বড়, ইনশাআল্লাহ এগুলো আস্তে আস্তে করব। তারপর একটু ধারণা দিচ্ছি। কিন্তু যেসব ভার্বের পজিটিভ ভার্ব নাই, যেমন ইটের পজিটিভ ভার্ব ফিড, শো এর পজিটিভ ভার্ব সি এর পজিটিভ ভার্ব শো। সো একটু লক্ষ্য করো, তো আমরা কিভাবে মানে যে ভার্বের পজিটিভ ভার্বগুলো নাই সেগুলো আমরা কিভাবে করব। পাঁচটা ভার্ব আছে যেগুলো দ্বারা আমরা পজিটিভ ভার্বে রূপান্তর করতে পারি, সেগুলো হচ্ছে মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প। এই পাঁচটা ভার্ব দ্বারা আমরা অন্যান্য ভার্বকে পজিটিভ ভার্বে রূপান্তর করতে পারি, ঠিক আছে। সো আমি এগুলোর লেকচার আলাদা আলাদাভাবে দিব,
আশা করি তোমরা বুঝতে পারছো যে কজিটিভ ভার্ব কি। কজিটিভ ভার্ব হচ্ছে প্রযোজক ক্রিয়া, যেটা দ্বারা কর্তা নিজের কাজটা অন্যকে দিয়ে করিয়ে নেয়, সেটা হচ্ছে কজিটিভ ভার্ব। বাকি ভার্বগুলো অতটা ইম্পর্ট্যান্ট না। সো ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি বুঝে থাকো আমার এই লেকচারটা, তাহলে ইনশাল্লাহ আমি আস্তে আস্তে তোমার প্রত্যেকটা টপিক বা প্রত্যেকটা আইটেম ওয়াইজ ভার্বের আমি বা প্রকার অনুযায়ী আমি কি লেকচার তোমাদেরকে দেবো ইনশাআল্লাহ। যতটুকু দরকার ছিল ততটুকু যদি বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করো। আল্লাহ হাফেজ। তোমরা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।